আমাদের রুমের টোটাল ইন্টারফেসটা। এই হোটেলটার সবথেকে বেস্ট যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে যে জানলা যদি খোলা হয়, দেখুন বেশ সুন্দর একটা এমজি মার্গের ভিউ এখান থেকেই পাওয়া যাচ্ছে। শেয়ারিং কিরকম কি প্রাইস? 600 করে। আর রাস্তার সাইডের এই যে ধ্বংসলীলা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ধ্বংসবিধ্বস্ত জায়গা বলা চলে, কেননা অনেক জায়গায় রাস্তার অবস্থা খারাপ, কিন্তু এই জায়গাটা একটু অতিরিক্তই খারাপ দেখছি। আর সারাক্ষণই এখানে মেরামতির কাজ চলছে, যার জন্য ট্রাফিক হচ্ছে প্রচুর পরিমাণে। এর আগের পর্বে আমি আপনাদের দার্জিলিং মেরের ফার্স্ট এসিতে আমার এনজিপি পৌঁছানোর সমস্ত গল্প শেয়ার করেছি। আপনারা যারা সেই পর্বটি মিস করেছেন তাদের জন্য উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওটি দেখে আসার অনুরোধ জানালাম। ঘড়িতে সময় এখন 9:59 আর আমি এই ওয়েটিং রুমের বাইরে বেরিয়ে পড়েছি। আমার জার্নি শুরু হবে টুয়ার্ডস গ্যাংটক। স্টেশনের বাইরে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখন এইখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য শেয়ারিং কিংবা রিজার্ভ যেসব গাড়ি যাচ্ছে সেসব গাড়ির প্রাইসিং কেমন কি আছে। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। এখন একটা ইনসিডেন্ট একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে যখন সকালবেলা আমি স্টেশনে নামলাম, প্রচুর পরিমাণে লোকে ছেঁকে ধরেছে গাড়ির জন্য। কেউ বলছে 150 টাকায় নিয়ে চলে যাবে দার্জিলিং কিংবা সিকিম। তো সেখানে একটু ঘাপলা কেস আছে। ঘাপলা কেসটা যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে অনেকটা আপনাকে সেক্ষেত্রে ওদের কোনো ট্যুর প্যাকেজ নিতে হবে, মানে চাপিয়ে নিয়ে চলে যাবে এখান থেকে, তারপরে গিয়ে কোনো একটা কাউন্টারে ঢুকিয়ে দিয়ে বলবে এই প্যাকেজ নিন, তারপরে আপনাকে যেতে দেবে। মানে এরকম ঘাপলা কেসটা না পড়াই ভালো। মোটামুটি আমি যাই বাইরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে শেয়ারিংয়ে কীরকম কী প্রাইস চলছে। প্রচুর পরিমাণে এমনিতেই ট্যাক্সি স্ট্যান্ডে অনেক শেয়ারিং গাড়ি থাকে, গাড়ির একদম মানে 6 লাখ যাকে বলে সেরকম হয়ে রয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দার্জিলিং যাওয়ার জন্য যে এই টয় ট্রেনের যে স্টেশন সেটা হচ্ছে ওইখান থেকেই দার্জিলিং যাওয়ার কিন্তু সব টয় ট্রেনগুলো ছাড়ে। আর এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে অযথা স্টেশনে। যেসব উল্টোপাল্টা লোকেরা ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে গাড়ি বুক না করে এখানে আসবেন, ডিরেক্টলি ড্রাইভারের সাথে কথা বলে তারপর গাড়ি বুকিং করাই আমার পক্ষে মনে হয় বেটার। তবে আমার গাড়ি অলরেডি বুক করা রয়েছে। রিতমদার অলরেডি চেনা পরিচিত গাড়ি ছিল, ও বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। তো চলুন একটা জানা যাক যে কীরকম কী প্রাইস চলছে শেয়ারিংয়ে কিংবা রিজার্ভ করলে। চলুন আপনাদের বাইরে গিয়ে আমি জানাই সেটা। আমরা চলে এসেছি কিন্তু এই এনজিপি স্টেশনের বাইরের দিকে। এখানে দেখুন এটা হচ্ছে টোটালটাই এনজিপি স্টেশনের পার্কিং এরিয়া। এই যে বড় বড় করে লেখা আছে নিউ জলপাইগুড়ি জাংশন, মানে এই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি জাংশন। আর এই দিকটায় প্রচুর পরিমাণে ট্যাক্সি আছে, যেটা আমি বলছিলাম উপরে যে গাড়ির 6 লাখ, মানে ভর্তি গাড়ি আছে। দেখা যাক কারোর কাছে জিজ্ঞেস করে যে এখন কীরকম কী প্রাইসিং চলছে এইসব গাড়ির। দার্জিলিংয়ের জন্য গাড়ির শেয়ারিংয়ে আপনারা যান? না, আমাদের বুকিং থাকে। ওই দিকটায়। আর বলছি যে রিজার্ভে গাড়ি কিরকম কি প্রাইস আছে? এটা হচ্ছে আপনি মানে দার্জিলিং যাবেন কয়জন আছেন, যদি বড় গাড়ি এরকম নিলে আপনি 3000, নিলে আপনি 2500 টাকা 500 টাকা কম। বাদ বাকি রোডের খরচা আমাদের দিতে হবে, তাই তো? না, রোডে সেরকম কোনো খরচা হতে। আচ্ছা। আর এমনি সামনে শেয়ারিং গাড়ি সামনের দিকে আছে নাকি? আর গ্যাংটকের কিরকম কি প্রাইসিং আছে? গ্যাংটকের ওটা আমাদের না, ওটা ডিপেন্ড করে ওটা মানে 4000 থেকে উপরে আছে। আচ্ছা ঠিক আছে। অনেক জ্যাম থাকে তো তাই জন্য একটু জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে। রোডটা একটু খারাপ তো। আচ্ছা, তো দার্জিলিংয়ের মোটামুটি একটা প্রাইসিং জানতে পারলাম। দার্জিলিং এখান থেকে যে বড় গাড়িগুলো আছে সুমো টাইপের, তো সেইগুলো নিচ্ছে মোটামুটি 3000 টাকা। আর একটু ছোটো গাড়ি হলে সেক্ষেত্রে 2500 টাকা। তবে শেয়ারিং কাউন্টার সামনের দিকেই রয়েছে, দেখা যাক কত কি নেয় শেয়ারিং কাউন্টার একবার জিজ্ঞেস করি। এইখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব রিজার্ভ গাড়ি। আমি যে ড্রাইভারের সাথে কথা বলছিলাম তিনিও কিন্তু রিজার্ভড একদম। যারা রিজার্ভেশন করে রেখেছেন তাদের গাড়ি এখানে। আর সামনের দিকেই রয়েছে যারা শেয়ারিং গাড়ি নেয়, সামনের দিকেই তারা নিতে পারেন। মানে শেয়ারিং গাড়ির কাউন্টারটা বা শেয়ারিং গাড়ির পোর্শনটা আলাদা পুরো। আই থিঙ্ক এটা টোটালটা হচ্ছে যে যারা শেয়ারিংয়ে যেতে চান তাদের জন্য। গ্যাংটক শেয়ারিং যাচ্ছেন? ওই লাল গাড়ি। দেখুন এখানে লেখা আছে দার্জিলিং, এটা শেয়ারিং আর এটা গ্যাংটকে।
গ্যাংটক শেয়ারিং কিরকম কি প্রাইস? 600 করে। এমজি একদম এমজি মার্কুপ দিন এনি স্টেন হয়ে যান তো না? হ্যাঁ আচ্ছা, গ্যাংটকের জন্য এরা শেয়ারিং গাড়িতে চাইছে মোটামুটি 600 টাকা করে। এমজি মাগনা তার আগে ছেড়ে দেবে। এখানে প্রচুর পরিমাণে গাড়ি, দেখুন গ্যাংটক লেখা আছে, ওই হচ্ছে এনজিপি স্টেশন। আর এই দিকে সব শেয়ারিং গাড়িগুলো, এগুলো 600-700 করে মিনিমাম যাচ্ছে। মোটামুটি এখানের যে ট্যাক্সির যে লোকেরা আছে, মানে যারা ট্যাক্সি সার্ভিস দেন, মানে যারা চালান ড্রাইভাররা, তাদের কাছ থেকে জানলাম যে অফ সিজনে দার্জিলিংয়ের রেট হচ্ছে 300। এখন সিজন পড়ছে সবে, এখন কিন্তু এদের ট্যাক্সির শেয়ারিংয়ের রেট 400, এখনও 300তে যাচ্ছে অনেক গাড়ি। আর গ্যাংটক গেলে সেই ক্ষেত্রে 700 যেটা বলছিলাম শেয়ারিংয়ে, আর অফ সিজনে 600। কিন্তু বলছে যে ম্যাক্সিমাম টাইম অফ সিজনে এরা কিন্তু গাড়ি চালায় না, কেননা ওই বলে যে 500 করে পোষায় না এদের, চলে না। তবু একটা রেট জানলাম 500 থেকে 600-র মধ্যে হচ্ছে গিয়ে যখন অফ সিজন, আর যখন সিজন তখন 600-700-র মধ্যে এরা যায়। এছাড়া এনজিপি স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে রিক্সা, অটো, টোটো সব পেয়ে যাবেন। মানে বাইরে মেন রোডের দিকে যাওয়ার জন্য, ধরুন আমার যেমন পরিস্থিতি হয়েছে, তো আমি রিতমদার সাথে যাব। রিতমদা যেহেতু এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওর জানাশোনা কোনো গাড়ি ছিল, তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের বাইরে। কারণ স্টেশনের ভেতরে ঢুকলে ড্রাইভার যেটা আমাদেরকে জানালো যে 200 টাকা এক্সট্রা চার্জ লেগে যাবে, ফালতু চার্জ দিয়ে লাভ নেই। তো একটু হেঁটে স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি, তারপরে ওখান থেকে চলে যাবো। আর তাছাড়া যদি আপনাদের রিজার্ভ গাড়ি একদম এনজিপি থেকে থাকে, তাহলে গাড়ি ভেতরেই থাকে। আর আমাদের গাড়ি কত নিচ্ছে বা আমি কততে গাড়ি রিজার্ভে যাচ্ছি আমরা দুজন মিলে, সেটা কিন্তু আমি জানাবো যখন আমি গাড়িতে উঠবো, তারপরে জিজ্ঞেস করে মানে কত নিচ্ছে, তখন একদম ফাইনাল প্রাইসটা আমি আপনাদেরকে বলতে পারবো। এই ম্যাজিক গাড়িতে করে এখন রওনা দিলাম ভেগা সার্কেল মলের দিকে, কেননা রিতমদা ডিরেক্টলি ওই ভেগা সার্কেল মলের সামনেই আসছে। ভেগা সার্কেল মল থেকে আমি আমাদের যে রিজার্ভ গাড়ি আছে টুয়ার্ডস গ্যাংটক, তো সেটাতে বোর্ড করবো। এরপর প্রায় 10:53 নাগাদ আমি ভেগা সার্কেল মলের সামনে এসে পৌঁছাই। আর সেখানেই আমার জন্য ওয়েট করছিল রিতমদা। আসলে রিতম থেকে যারা চেনেন না তাদের বলে রাখি যে দাদাও আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা যারা পরবর্তীকালে চাইছেন বাই ফ্লাইট কিভাবে গ্যাংটক যাওয়া যায়, তাদের বলবো আপনারা দাদার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। রিতমদার চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এরপর রিতমদার খাওয়া শেষ হলে আমাদের ড্রাইভার আমাকে একটি উত্তরীয় পরি স্বাগত জানায় ও তারপর আমরা আমাদের গন্তব্যের পথে যাত্রা শুরু করি। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে মানে আমার কিংবা আমার মতন অনেকেরই হয়তো কিউরিয়াসিটি থাকে যে কোথা থেকে ঠিক পাহাড়ের শুরুয়াতটা হয়। দেখতে পাচ্ছেন সামনে পাহাড়, আর এই ব্রিজ পার করার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু আমাদের চড়াই শুরু হয়ে যাবে। ওয়েদারটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে। পাহাড়ের দেখা মিলেছে মানেই মন এখানেই 50% খুশি হয়ে গেছে। এরপরে তো এখনও টোটাল ট্যুরটাই বাকি রয়েছে। কালী মন্দির, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে পুজোও দিতে পারেন। চলুন এবার দেখে নিই সেবকের যে করোনেশন ব্রিজটা রয়েছে সেটা। এখানে ইউজুয়ালি গাড়ি দাঁড়াতে দেয় না চট করে, হয় ব্রিজটা আপনাকে রাস্তা থেকে দেখতে দেখতে যেতে হবে, তা নাহলে একটু এগিয়ে গেলে গাড়িটা সাইড করলো তারপর আপনাকে যেতে দেবে। সচরাচর দাঁড়াতে দেয় না এখানে, আর এই ব্রিজটা তো মিস করা যায় না। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে সেই সেবকের করোনেশন ব্রিজটা, বেশ সুন্দর ভিউ পাওয়া যায় ব্রিজ থেকে।
আর এই দেখুন নিচ থেকে বয়ে চলেছে তিস্তা নদী। ওয়াও, জাস্ট সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে আপনারা ফটোশ্যুট করতে পারেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা রয়েছে। জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম, হেভি সুন্দর লাগছে ভিউটা। আপনারা যদি চান তাহলে এই করোনেশন ব্রিজের উপর এসে অবভিয়াসলি ফটোশ্যুট করতে পারেন, দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, তারপর আবার আপনাদের জার্নি কন্টিনিউ করতে পারেন। বেশ সুন্দর, আর ফটোশ্যুট করার জন্য মানে বেস্ট জায়গা। অবভিয়াসলি এটা একটা বিশাল পপুলার জায়গা, আর এখানে ড্রোন ওড়ানো অ্যালাউ নয়, তা না হলে আমি ড্রোন উড়িয়ে পুরো ভিউটা আপনাদের দেখাতাম। এইখানেই লেখা আছে, এইটা হচ্ছে গ্যাংটক রোড। আমরা এই রাস্তা দিয়েই গাড়ি দাঁড় করিয়ে এসেছি। আর এই যে শিলিগুড়ি যাওয়ার জায়গা, আর টু বাগড়াকোট আর টু কালিম্পং অ্যান্ড সিকিম এইদিকে দেখাচ্ছে। আর আমরা ঠিক এইদিকেই জার্নি করছি। তো চলুন জার্নি কন্টিনিউ করা যাক। এই সেবক করোনেশন ব্রিজ থেকে আমাদের যে গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছে 92 কিলোমিটার, রাংপো 52, মাংপো হচ্ছে গিয়ে 34, আর কালিম্পং মাত্র 42। চলুন গাড়ির কাছে চলে এসেছি, আবার জার্নি শুরু করা যাক। সময় এখন ঘড়িতে 12:20। কালকে রাত থেকে কিছু খাইনি। আমার ড্রাইভারও আমাদের একটু রেস্ট করবে, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে, একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক। চলুন খাওয়া দাওয়া করা যাক। এই রেস্টুরেন্টে শুনেছি রিতমদার কাছেই নাকি বেস্ট ভালো রেস্টুরেন্ট। তো চলুন যাওয়া যাক, কীরকম কি প্রাইসিং খাওয়া দাওয়া দেখা যাক। রেস্টুরেন্ট থেকে 120 টাকার বিনিময়ে একটি ভেজ চাউমিন অর্ডার করি, কিন্তু সত্যি বলতে চাউমিনের টেস্ট ভালো ছিল না। আর সত্যি কথা বলতে গেলে আপনি যদি এই পাহাড়ি রাস্তায় যখন জার্নি করবেন, তখন যদি আপনার পেট খালি থাকে, মাথা কিন্তু প্রচুর পরিমাণে ঘোরায়। মানে কালকে লাস্ট বাড়ি থেকে সাবু খেয়ে বেরিয়েছি, মানে যেহেতু একাদশী ছিল। তো এইখানে এসে মানে এখন যখন পাহাড় চড়ছে আমার সাংঘাতিক মাথা ঘোরাচ্ছে। তাই যা পেলাম হাতের কাছে, মানে যা ছিল খেলাম, যেরকম রেস্টুরেন্ট পেলাম আর কি। চলুন যাওয়া যাক, আবার আমাদের জার্নি কন্টিনিউ করা যাক। ঘড়িতে সময় এখন 1:01, আর আমাদের এই চলার পথে জ্যামের দেখা পেয়ে গেছি। অলরেডি জ্যাম লেগে বসে রয়েছে। আসলে এই জায়গাটার একটু পর থেকেই সিকিমের যে ক্ষতিগ্রস্ত জায়গাটা সেটা স্টার্ট হচ্ছে, আর এই পাশ দিয়ে বয়ে চলেছে দারুণ সুন্দর তিস্তা নদী। মানে জ্যাম লেগেছে ঠিক আছে, তবে একদমই বোর হওয়ার কোনো কারণ নেই আমাদের, কেননা পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এর ভিউটা এনজয় করছি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, অসাম ফিলিং লাগছে। তবে বোধ হয় জাম 10-15 মিনিটের একটা হতে পারে, দেখা যাক কতক্ষণ কি জামে ফেসে থাকতে হয়। আসলে অল্টারনেটিভ করে গাড়িগুলো আসছে, মানে এদিকের গাড়িগুলোকে দাঁড় করিয়েছে, এখন ওই দিকের গাড়িগুলো এখন পাস করবে, তারপরে ওদিকের গাড়ি দাঁড় করিয়ে দিয়ে আমাদেরটাকে আবার পাস করানো শুরু করবে। ঘড়ির কাটায় সময় এখন 1:37। আমরা তিস্তা নদীর পাশ দিয়ে এখনও জাম দিয়ে চলছি, জাম কাটিয়ে উঠতে এখনও আমরা পারিনি। প্রায় 35 থেকে 36 মিনিট ধরে আমরা টুকটুক করে জামে আটকে চলছি। মিনিমাম এতক্ষণে হয়তো খুব জোর হলে 1-1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার টুকটুক করে এলাম। দেখা যাক আর কতক্ষণ জাম চলে। এবার পাহাড়ি রাস্তার জামের কোনো মানে ঠিক ঠিকানা নেই, যতক্ষণ খুশি ততক্ষণ চলতে পারে। এবার ভেবেছিলাম হয়তো যে মানে অল্প জাম রয়েছে, কেননা ওয়ান সাইড করে ছাড়ছে, আর এইটা যেহেতু একদম পুরো একটা সিঙ্গেল রাস্তা, তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবার জানি না আগে কি অবস্থা হয়ে রয়েছে, কেননা তিস্তা নদী কি বেশ কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে এই স্থানে, তো সেই অনুযায়ী হয়তো কোনো প্রবলেম আছে, রাস্তায় কাজ চলছে প্রচুর পরিমাণে, কেননা সবই তো বিধ্বস্ত করে দিয়ে চলে গেছে। তো দেখা যাক ফার্দার সামনে গিয়ে দেখি কীরকম কী পরিস্থিতি, সবটাই আপনাদেরকে আমি শেয়ার করব। টোটাল রাস্তাটায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে এইটা একদম মানে যখন রাস্তা সারানো হয়নি তখন কি অবস্থাটা ছিল তাহলে বুঝতে পারবেন। এটা দেখলে ভয়ঙ্কর অবস্থা রাস্তার এই যে অংশটুকু। এই যে রাস্তার যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটাই হচ্ছে মেন আসল জ্যামের কারণ।
যে পরিমাণে তিস্তা ধ্বংসলীলা চালিয়েছে আপনাদের সেটাই আমি দেখালাম। এটারই এখন মেরামতি চলছে। ঘড়িতে সময় এখন 2:05, প্রায় 1 ঘন্টা ধরে জামে ফেসে আমরা চলছি। আর রাস্তার সাইডের এই যে ধ্বংসলীলা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ধ্বংস বিধ্বস্ত জায়গা বলা চলে। এই জায়গাটায় নিচ ট্রেন যে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটা প্রায় বলা চলে এই জায়গাটায়। কেননা অনেক জায়গায় রাস্তার অবস্থা খারাপ, কিন্তু এই জায়গাটা একটু অতিরিক্তই খারাপ দেখছি। আর সারাক্ষণই এখানে মেরামতির কাজ চলছে, যার জন্য ট্রাফিক হচ্ছে প্রচুর পরিমাণে। আপনারা যারা পরবর্তীকালে আসছেন এখানে, তারা একটা সবসময় মাইন্ডসেট রাখবেন যে 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আমার রাস্তায় আসতে লেগে যেতে পারে। কেননা কোন সময় রাস্তার সিচুয়েশান কেমন থাকে সেটা বলা যায় না। আগের তুলনায় এখন যতদিন না রাস্তা ঠিক হচ্ছে ততদিন কিন্তু এই সময়টা হাতে নিয়েই অবশ্যই বেরোনো দরকার বলে মনে হয়। কেননা আমরাই অলরেডি প্রায় 1 ঘন্টার কাছাকাছি এখানে জামে ফেসে রয়েছি। রাস্তার ঠিক এই সাইডটা যেরকম তিস্তার ধ্বংসলীলা চালিয়েছে, তেমন আবার এই সাইডটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ধস নেমেছে। সেটাই বাঁধানোর কাজ কিন্তু সারাক্ষণ চলছে। মানে এক সাইডে তিস্তা তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে, অপোজিট সাইডে আবার হচ্ছে গিয়ে ধস নেমেছে। মানে তাহলে এই সাইডের যে কানেক্টিভিটিটা পুরোটাই কিন্তু ডিটাচ হয়েছিল, সেটাকেই আবার রিকনস্ট্রাক্ট করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে এটা রোডটাকে চালু করা হচ্ছে। বলা চলে যে মিনিমাম এই যে রাস্তার কন্ডিশন ভালো হতে মিনিমাম মানে অ্যাপ্রক্স একটা আইডিয়া করে আমি বলতে পারি যে এখনও প্রায় 3-4 মাসের উপর কি 5 মাসের উপর সময় লাগতে পারে। আপনাদের যেই কিছুক্ষণ আগে বলছিলাম যে এক সাইড করে রাস্তায় গাড়িগুলো ছাড়ছে, আমরা বেশ ঘন্টাখানেক জামে আটকেছিলাম। এবার আমরা বেশ ফাস্ট মুভ করছি। আর এই সাইডের রাস্তায় গাড়িগুলো প্রচুর পরিমাণে জ্যামে আটকে রয়েছে। মানে জ্যাম যে কত লম্বা রয়েছে তার কোনো মানে ধারণা করতে পারবেন না। ক্রস করে আমরা এগোচ্ছি। এটা আপনারা এই রুটে যারা এসেছেন সবাই জানেন কম বেশি। এই রাস্তার ওপার থেকেই আর কিছু দূর এগোলেই একটা বাঁক পড়বে, যেখান থেকে একটা দিকের রাস্তা কালিম্পং ভেঙে যাবে এবং আরেকটা দিকের রাস্তা আমাদের নিয়ে চলে যাবে সিকিমের পাহাড়গুলোর দিকে। মোটামুটি এখন সময় 2:15 আর এখন বেশ যানজট ফ্রি রাস্তায় আমরা চলছি। মানে এই এখন আর রাস্তায় যানজট সেরকম কিছু নেই, নর্মাল রাস্তায় চলে এসেছি। তবে আমরা এই তিস্তা বাজারের যে ব্রিজটাকে ক্রস করলাম, এইখান থেকে এখনও গ্যাংটকে যেটা সময় লাগবে দেখাচ্ছে সেটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 2 ঘন্টার কাছাকাছি। ঘড়িতে সময় এখন 4:16 আর আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন শহর, বেশ সুন্দর জায়গা। অ্যাজ ইউজুয়াল কোনো নোংরা আপনারা পড়ে থাকতে দেখবেন না, চট করে কোনো প্লাস্টিক আবর্জনা এরা চট করে ফেলে না। বেশ সুন্দর ঝকঝকে তকতকে শহর যাকে বলা হয়। প্রায় আমাদের পৌঁছাতে এখানে গ্যাংটক পৌঁছাতে মোটামুটি সময় লেগে গেল 5 থেকে 5.5 ঘন্টা কাছাকাছি। যেহেতু রাস্তাটা খুবই খারাপ ছিল, কিছু করার নেই। মানে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেই রাস্তা খারাপ হয়েছে তার যা জ্যাম সেইটুকুনি সহ্য করে আসতে হলো আমাদের। অবশেষে গাড়ি থেকে নেমে পড়লাম, এখন চললাম হোটেল খোঁজার উদ্দেশ্যে। চলুন দেখা যাক, এখন এমজি মার্গের কাছেই আছি। দেখা যাক বেটার কোনো হোটেল যেটা বেটার হবে, যেটা আমাদের চয়েস করছি আমরা, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমরা এই মুহূর্তে এমজি মার্গ পৌঁছে গেছি। এবার এইখানের মধ্যে দেখা যাক কোনো বেটার কোনো রুম পাই কিনা। এইখানে গ্যাংটকের এখন এমজি মার্গে আমরা রয়েছি। টেম্পারেচার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 14 ডিগ্রি কাছাকাছি। মানে আমি ভেতরে একটা উলিকট পড়েছি, তারপরে একটা সোয়েট শার্ট, আর মানছে না ঠান্ডা, মানে সাংঘাতিক ঠান্ডা লাগছে, গা কাঁপুনি দিচ্ছে। হোটেলের সন্ধানে রয়েছি। অবশেষে অনেকক্ষণ খোঁজার পর একটা বেশ সুন্দর হোটেল পেলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল দি ডিজং। হোটেলটা এমজি মার্কে জাস্ট ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে এলো। এই রুমটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই, মানে জাস্ট অসাম রুম যাকে বলে। এই হচ্ছে আমাদের রুমের টোটাল ইন্টারফেসটা। এই দেখুন, বেশ সুন্দর একটা কিং সাইজের বেড রয়েছে, তার সঙ্গে 2খানা চেয়ার, সামনে টি টেবিল, লাগেজ আমরা ওখানে রেখে দিয়েছি। এখানে বেশ সুন্দর একটা আয়না রয়েছে, হ্যাঙ্গিং করার জন্য জামা প্যান্ট হ্যাঙ্গিংয়ের জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। সামনে একটা ছোটোখাটো টেবিল,
আর যারা ওয়ার্কিং পার্সন আছেন, যারা মানে ওয়ার্ক ফ্রম হোম করেন বা বেড়াতে এসেও যাদের কাজ করতে হয়, তাদের জন্য শুধুমাত্র এই টেবিলটা মানে বিশেষ কাজে দেবে। বাথরুমটা এবার দেখাই। বাথরুমটা বেশ সুন্দর, মানে ওয়ান অফ দ্য লাক্সারিয়েস্ট বলা যায় একেবারে। বেশ একটা গিজার রয়েছে, ওয়াশ বেসিনটা দেখুন খুব সুন্দর, কোমোড ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। এখানে শাওয়ারটা রয়েছে, এখানে জামা প্যান্ট বা কিছু হ্যাং করার জন্য দড়ি টাইপের রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন বাথরুম, বেশ সুন্দর, বেশ সুন্দর। এই হোটেলটার সবথেকে বেস্ট যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে যে এমজি মার্গের টোটাল একটা ভিউ আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। মানে এই দেখুন, টোটাল এমজি মার্গ কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে। জানলা যদি খোলা হয় দেখুন, বেশ সুন্দর একটা এমজি মার্গের ভিউ এখান থেকেই পাওয়া যাচ্ছে। তার সঙ্গে রুমে যেন রুম বন্ধ অবস্থায় যেন হিট না হয়ে যায়, ভেন্টিলেশন যেন ঠিকঠাক থাকে। এই দেখুন এখানে ভেন্টিলেটার্সও রয়েছে তার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ফ্যান দেওয়া রয়েছে এখানে। সব পাহাড়ি এলাকায় হোটেল রুমে কিন্তু ফ্যান থাকে না। আরও বড় কথা হচ্ছে যে মানে রুমটা বেশ সাজানো গোছানো, মানে জাস্ট অসাম লাগছে। আর এই রুমটা মাত্র পাওয়া গেছে সত্যি কথা বলতে গেলে 1800 টাকায়। মানে ওরা 2500 বলছিল, দর কষাকষি করে ওরাই 2000 বললো। তারপরে নেক্সট আমি বলাতে আরেকটু কমিয়ে পেয়ে গেছি। জাস্ট রুমের ডেকোরেশনটা দেখুন, মানে জাস্ট অসাম, মানে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। আর এক নজরেই আমাদের এই রুমটা একদম পছন্দ হয়ে গেছে। রুমের ভেতরে এই যেই টি টেবিলটা আছে, এই টি টেবিলে কিন্তু এখানে জাগ দেওয়া আছে, তার সঙ্গে গ্লাসও দেওয়া আছে। এখানে রয়েছে টেলিফোন, যদি কোনো রকমভাবে হোটেলের স্টাফেদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় তার জন্য এই সুবিধাও রয়েছে। আর আমি একটা জিনিস বলবো, সরি শুভদীপকে আমি একটু ইন্টারাপ্ট করলাম, এই ঘরটা না নতুন রেনোভেশন হয়েছে, সমস্ত ফার্নিচার এবং যেখানে যা আসবাবপত্র আছে, এমনকি বাথরুমের ফ্লোরটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমি জানি না ডিজংয়ের আগে কি ছিল, সেই রিভিউ দেখে আসবেন না। এই ঘরগুলো কিন্তু রেনোভেটেড হয়েছে, আমি এটা আলাদা করে বললাম কারণ শুভদীপ যে কোনো অংশ দেখাতে পারে ঘরে, একটা কোথাও ধুলো ময়লা পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা বড় অংশ এই রুমের। যাই হোক, যেটা বলার যে আমরা এই রুমটা 1800 টাকায় পেয়েছি, তবে সব সময় যে এই রুমের প্রাইস 1800 থাকবে তা না। 1800 টাকার পেছনে গল্প আছে, কীরকম সেটা বলে দিই। আমাদের রুমের প্রাইস প্রথমে 2500 বলা হয়েছিল, প্রথমে দর কষাকষি করে সেটা 2000-এ এসে ফিক্সড হয়। দেন আমরা বললাম যে আরও একটু কম করতে, তখন সেটা এসে 1800-তে হয়। আর এটা কিন্তু সবেমাত্র গ্যাংটকের বা নর্থ বেঙ্গলের এখন সিজন স্টার্ট হচ্ছে, এই সময়ের এই দামটা আমরা পেয়েছি। পরবর্তীকালে পিক সিজন যখন থাকবে তখন কিন্তু এই দামটা আরও বাড়তে পারে, মানে প্রায় 2500 থেকে 3000-এর কাছাকাছি যেতে পারে। আমি হোটেলের নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে বা নিচে আমার ভিডিওর সামনে ফ্ল্যাশ করবে নাম্বারটা, আপনারা দেখে কথা বলে তারপরে কিন্তু রুম বুক করবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমি আপনাদের জানাবো কিভাবে খুব অল্প খরচের মধ্যে গ্যাংটকে সাইট সিন করা যায়, অর্থাৎ নাথুলা, ছাঙ্গু লেক, তার সঙ্গে বাবা মন্দির, মানে এই 3টে স্পট আমরা কভার করবো পরবর্তী পর্বে। আজকের পর্বটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে গ্যাংটকের সাইট সিন করতে করতে।